কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা দেওয়ানি কার্যবিধি যেই নামেই ডাকি না কেন, সেখানে মেনলি যে বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে যিনি আসছেন মামলা দায়ের করার জন্য, উনি মূলত যে মামলাটা করবেন উনি মূলত লয়ার এনগেজ করার ক্ষমতা রাখেন কি না, উনি নিজে নাবালক কিনা, পাগল কিনা, মেন্টালি সমস্যা আছে কিনা, এরকম বিষয়গুলিকে আমি বিবেচনায় নিবে একজন লয়ার। কাজে এটা নেওয়ার জন্য উকিল সাহেব যে বিষয়টাকে ফলো করবেন, উনি আগে আইন খোঁজার চেষ্টা করবেন যে উনাকে উকিল হিসাবে নিয়োগ করার প্রসিডিউরটা হয়ে আছে। আমাদের টোটাল দেওয়ানি কার্যবিধিতে আমরা 155টা ধারা দেখব, কিন্তু আমরা 158 পর্যন্ত বিভিন্ন ধারার বিষয়গুলি দেখব, এবং আমরা 51টা আদেশ দেখতে পারবো, যার মধ্যে অনেক বিধি এবং উপবিধি কাজ করবে, অনেক বিধি উপবিধি সেখানে কাজ করবে। যে ভালো কথা, বিধি উপবিধি কাজ করবে। এখন এই যে 158 ধারা বলি বা 155 ধারা বলি আর 51টা আদেশ ছিল যা 50টা চলে, এগুলি মূলত কি? আমাদের যে লয়ার যিনি মামলাটা নেবেন, উনি দেওয়ানি কার্যবিধি সম্পর্কে অবশ্যই এক্সপিরিয়েন্স না হলে উনি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তো কাজ করতে পারবেন না। আর ওইটা তিনি পারেন বলেই তো মূলত ওনাকে লয়ার হিসেবে এনগেজ করা হলো। বল উত্তর। এখন উনি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যে প্রসিডিউরের পথে হাঁটবেন বা যে পলিসিটা মেনটেন করবেন, পলিসিটা কি? পলিসিটা হচ্ছে উনি এর মধ্যে আইনে খোঁজার চেষ্টা করবেন যে নির্দিষ্ট ধারা, এরপর কতগুলি আদেশ, বিধি অপবিধি, এবং পিছন দিকে আমরা একাধিক তফসিলের একটা চেয়ারও দেখতে পাবো। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের তফসিলের বিষয়গুলি দেখতে পাবো, বিভিন্ন ধরনের ড্রাফটের নমুনা দেখতে পাবো। আমরা যদি দেওয়ানি বই থাকে, আমরা সে বইটার পেছন দিক থেকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো একবার দেওয়ানি বইয়ের পিছনের দিকে বিভিন্ন ধরনের নমুনা ফর্ম টর্ম এগুলোর মধ্যে দেওয়া আছে, তফসিল দেওয়া আছে, বেশ কিছু তফসিল। তাহলে আইন আমাদের কিন্তু সহজ করে দিচ্ছে যে তুমি কীভাবে প্রতিকারগুলি পাবে। তাহলে লয়ার প্রথম যে ওই পলিসিটাই নিবে, উনি পলিসিটা নেবেন হচ্ছে এইরকম। উনি আগে দেওয়ানি কার্যবিধি এই শরণাপন্ন হবেন কিছু ধারা, কিছু আদেশ এবং কিছু তফসিলের উপরে। উনি এক জ্ঞানটা রাখবেন ধারা আদেশগুলি সম্পর্কে। ধারা হচ্ছে আমাদের মৌলিক বিষয়গুলিকে আলোচনা করবে, কিন্তু বিস্তারিত আলোচনা করবে আমাদের আদেশে। এই ধারাগুলি সংসদ কর্তৃক তৈরি করা হয়েছে, কিন্তু আদেশগুলি সুপ্রিম কোর্ট সময় সময় এটা পরিবর্তন করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। আমরা বিভিন্ন ধারাতে এটা আমরা দেখব। আমরা আগে মৌলিক আলোচনা করতেছি। এরপর উনি এগুলি পর্যালোচনা অন্তে উনি নিজের ক্ষমতাপত্র তৈরি করার জন্য আমাদের কাছে একটা ওকালতনামা উপস্থাপন করবেন। উনি বলবেন যে আপনি আমার কাছে এসছেন, এই যে ওকালতনামা রেডি করা হয়েছে, আপনি আমাকে একটা ক্ষমতা প্রদান করুন যে আমি আপনার পক্ষে উকিল হব। যে এবং আইনের নিয়মটা হচ্ছে আপনাকে সে উকিল হওয়ার ক্ষমতা তাকে দিতে হবে, আদারওয়াইজ হি অর শি ক্যানট মুভ বিফোর দ্য কোর্ট ইন ফেভার অফ ইউ। ভিকটিমের পক্ষে বা ভিকটিমাইজ যিনি, অর্থাৎ যিনি দেওয়ানি প্রতিকার চাচ্ছেন, উনি আসলে প্রতিকারটা পাবেন কি না, এটা টোটালি বেসড অন কোড অফ সিভিল প্রসিডিওর অ্যান্ড নাদার ডিফারেন্ট ল, সুনির্দিষ্ট প্রতিকার আইন ইত্যাদি ইত্যাদি কী মামলা দায়ের করতে পারে, এগুলি তামাদি আইনে আছে, বিভিন্ন আইনের কার্যক্রম এখানে চলবে। আমরা দেখি যে দেওয়ানি কার্যবিধির 3 আদেশ বলে একটা আদেশ আছে। ওখানে আমাদের দেওয়ানি আদালতের মামলার বিষয়গুলি সম্পর্কে বলা আছে। আমাদের 3 আদেশটার নাম হচ্ছে স্বীকৃত প্রতিনিধি এবং উকিল নিয়োগ সম্পর্কে বলা হচ্ছে। ওখানে বলা হচ্ছে যে আমরা মেইন চলে যাব 3 আদেশের 4 বিধিতে চলে যাব। ওই যে আমরা বলেছি আদেশের মধ্যে অনেকগুলো বিধি উপবিধি থাকবে। 3 আদেশের 4 বিধিতে বলা হচ্ছে কোনো ব্যক্তি বা তার স্বীকৃত প্রতিনিধির বা আমুক্তারনামা দ্বারা বা উহার অধিকার নিয়োগ করার মতো যদি ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তিগত থেকে থাকে,
সেই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নিযুক্ত না হলে কোনো উকিল দেওয়ানি মামলা করতে পারবেন না। তাই স্পেসিফিক বলে দিল। আমরা আগে উকিলের নিয়োগটা দেখলাম। আচ্ছা, এখন আমরা উকিল তো দেখতে পেলাম যে উকিলকে সরাসরি ব্যক্তি পারেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পারেন, বা অন্য কোনো আইনে যদি অন্যভাবেও নিয়োগ দেওয়ার বিধান থাকে সেইভাবেও একটা উকিল নিয়োগ না করলে সে উকিল কাজ করতে পারবে না। আমরা এতটুকু পড়লাম। বলা আছে প্রতিটি নিয়োগপত্র আদালতে দাখিল করতে হবে। ওই যে ওকালতনামাটা হবে, এটা বলো ওকালতনামা, এটা আদালতে দাখিল করতে হবে। দুই পক্ষেরই স্বাক্ষর থাকতে হবে। এটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? নতুন উকিল নিয়োগ না করা পর্যন্ত, অথবা উকিল মানা না যাওয়া পর্যন্ত। দুইটা হয়, উকিল মারা গেছে অথবা মক্কেল মারা গেছে, অথবা আরও একটা মক্কেল অন্য উকিল দিয়ে মামলা করাবে, এই উকিল থেকে নিয়ে নতুন ওকালতনামা দিয়ে নতুন উকিলের কাছে চলে গেছে। তাহলে পূর্বের উকিলের সাথে সম্পর্ক ভেদ মৃত্যুর মাধ্যমে হতে পারে, বা ক্লায়েন্ট যদি লয়ার চেঞ্জ করে তাহলে হতে পারে। এখন এই জায়গাটা আমাদের টুইস্টিংটা হচ্ছে যে আমরা তাহলে এখন জানার চেষ্টা করবো, আচ্ছা আমরা যে এতদূর গভীরে চলে আসছি, উকিলটা কি? এটা ধরার জন্য আমাদের একেবারে দুই ধারাতে আমাদের সংজ্ঞা দেওয়া আছে উকিল কাকে বলে। দুই ধারার আমরা 15তে দেখতে পাবো উকিল বলতে বলছে এমন ব্যক্তিকে যিনি অপরের পক্ষে আদালতে হাজির হতে পারবেন এবং যুক্তিতর্ক পেশ করতে পারবেন। অপরের পক্ষে হাজির হওয়া এবং যুক্তিতর্ক পেশ করার পারফেক্ট অধিকারী একজন মানুষ। পারফেক্ট অধিকারী একজন মানুষ। কাজেই দেওয়ানি কন্ডিশন থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে উকিল হচ্ছে এমন ব্যক্তি যিনি হাজির হবেন এবং যুক্তিতর্ক পেশ করবেন। আর 3-4 আমাদের বলছে কীভাবে উকিল নিয়োগ করা হবে। সবার স্বাক্ষর লাগবে এবং পক্ষদের মৃত্যু অথবা নতুন উকিল নিয়োগ না পর্যন্ত ওই উকিলই উকিল হিসাবে রয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের মূল সামারাইজের কথা। আচ্ছা, গেল। তাহলে আমরা উকিল নিয়োগ করতে পারলাম, উকিল কাকে বলে সেটা আমরা জানতে পারলাম।